হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনতে চলেছেন হেমন্ত দত্তের কলমে লেখা গ্রাম বাংলার একটি ভয়ের গল্প। গ্রামের নাম কালা পাথর। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে এরকম গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। শুরু হচ্ছে হেমন্ত দত্তের কলমে গায়ের নাম কালা পাথর। বাইকটা নিয়ে সাইটের দিকে চলেছি। বের হতে একটু দেরি হয়ে গেল। কদিন এত কাজের চাপ যাচ্ছে যে শরীর রাতে বিছানা পেলে শবদেহ হয়ে যাচ্ছে যেন। সকাল হলেও চোখ খুলতে চাইছে না কিছুতে। অস্থায়ী একটা ঠিকানা নিয়েছি। সেখান থেকে সাইটে যেতে বাইকে মিনিট 15 লাগে। আমি অবশ্য দেরি হয়েছে বলে বাইকটা একটু জোরেই চালিয়ে চলেছি, কিন্তু বেশ কিছুটা গিয়ে হঠাৎ ব্রেক কষতে হলো আমাকে। দেখলাম রবি হন্ততন্ত হয়ে ছুটে আসছে। আমি বাইকটা স্ট্যান্ড করলাম রাস্তার ধারে। রবি কাছে এলে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হলো রবি, এত হন্ততন্ত হয়ে ছুটে আসছো কেন? খেলা হয়ে গেছে স্যার। রবির মুখের বাঁধন একটু আলাদা। ঊর্ধ্বতনের সাথে কথা বলার সময় শব্দ চয়নের ঠিক থাকে না, কিন্তু ছেলেটা ভীষণ কাজের, তাই তার কথাগুলোকে আমি বিশেষ একটা কানে নিই না। কি হয়েছে রবি? স্যার, কাজ বন্ধ হয়ে গেছে, বিরাট কাতার লেগেছে। আপনি আপনি এক্ষুনি চলুন স্যার। বেশ, এখন বাইকে চেপে বসো তো। আমি দ্রুত রবিকে নিয়ে জায়গাটা পৌঁছে দেখলাম ব্যাপারটা সত্যিই বেশ জটিল। গায়ের বেশ কিছু লোকজন এসে হাজির হয়েছে। গাড়িটা বন্ধ করে এগিয়ে গেলাম জটলার দিকে। গায়ের লোকগুলোকে অগ্রাহ্য করে কাজের লোকের দলকে জিজ্ঞেস করলাম, কি হলো, কাজ বন্ধ করেছিস কেন? লোকগুলো কিছু উত্তর দেওয়ার আগেই গায়ের উপস্থিত লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, এ কাজ হবে না, এ কাজ বন্ধ করে দিন। বন্ধ করে দেবো মানে? ওসব মানে টানে আপনি বুঝবেন কন্ডাক্টর বাবু, এ কাজ আমি করতে দেবো না। লোকটার আচরণ দেখে মেজাজ গরম হয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে এখনই ঠাঁটি একটা চর কষাই, কিন্তু এখন মাথা গরম করলে আরও খিচুড়ি পেকে যাবে। তাই মাথা ঠান্ডা করে বললাম, কিন্তু কেন, অসুবিধা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। ও আপনি বুঝবেন না, এটা কালা পাথরের থান। এ পাথরকে আমরা দেবতাকে এনে পুজো করি। এ পাথর সরাতে আমরা দেব না। এতক্ষণে ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হলো। আমরা যে রাস্তাটা তৈরি করছি সেটা কনস্ট্রাকশনের জন্য রাস্তার ধারে একটা বড় কালো পাথর আছে। সেটা সরাবার বিশেষ দরকার হয়ে পড়েছে, কিন্তু যেহেতু এই গ্রামের কালো পাথরকে গায়ের লোকেরা পুজো করে, তাই এই পাথর তারা সরাতে দেবে না। আমি কথায় কথায় জানতে পারলাম লোকটার নাম পরাশর বর্মা। স্থানীয় নেতাদের সাথে নাকি ভালো চেনা জানা আছে, তাই এত রোয়াবি। আমি লোকটাকে আলাদা করে ডেকে বললাম, শুনুন পরাশর বাবু, আপনাদের দেবতার স্থানকে অসম্মান করতে চাইছি না, কিন্তু পাথরটা না সরালে এই রাস্তাটা এগিয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে? আমি বলি কি, গায়ের কোনো ব্রাহ্মণ বা পুরোহিত ডেকে এনে এই কালো পাথরটাকে একটু পিছিয়ে দিন। আমি কথা দিচ্ছি ওই স্থানটা আমি বাঁধিয়ে দেব। না কন্ট্রাক্টর বাবু, ওই পাথর এক চুলও সরবে না। আমি আরও বেশ কিছুক্ষণ গায়ের লোকেদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ফল কিছুই হলো না। পরাশর বর্মা শাসিয়ে গেল, কেউ যদি এই পাথরে হাত দিস, হাত কেটে ফেলবো একদম। চলে গেল গায়ের দলটা পরাশরের সাথে। কাজের লোকগুলোর মধ্যে যে কয়েকজন কালা পাথর গায়ের লোক ছিল তারাও চলে গেল। এবার এবার কি হবে স্যার? সেটাই তো ভাবছি। আমি একবার প্রস্তাবিত ম্যাপটা খুলে দেখলাম। রাস্তাটা যদি কালা পাথরের এই থানটাকে বাদ দিয়ে করা যায়, কিন্তু তাতে রাস্তাটা বেশ অনেকটাই সরু হয়ে যাবে। আমি আর একটু ভাবনা চিন্তা করলাম, রাস্তাটা একটু বাঁকিয়ে যদি ম্যানেজ করা যায়। সেটাও হয়তো হতো যদি সামনে নয়নজুলিটা না থাকতো।
রাস্তাটা বাঁকতে গেলে দুর্ঘটনা প্রবণ হতে যাবে এই জায়গায়। কোনো গাড়ির ড্রাইভার একটু অসতর্ক থাকলেই গাড়ি সোজা নয়নজুলিতে এসে নেমে যাবে। সেটা হতে দেওয়া যাবে না। তাছাড়া ম্যাপের পরিবর্তন করতে গেলে ঊর্ধ্বতনের কাছে নির্দিষ্ট অনুমতি নিতে হবে। রবি আমার চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল, এখন এখন কি উপায় হবে স্যার? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই দেখলাম সাদা অ্যাম্বাসেডারটা ধুলো উড়িয়ে এসে হাজির হলো। গাড়ি থেকে নামলেন বড়বাবু, 1 নম্বরের খিটকের লোক। শালার মনে হয় কনস্টিপেশনে ধাত আছে, সবসময় মেজাজ উনুনে চড়েই থাকে। আমার দিকে এগিয়ে এসে কড়া মেজাজে জিজ্ঞেস করলেন, কি হলো শোভনবাবু, কাজ বন্ধ কেন? আমি তাকে সমস্ত পরিস্থিতি জানালাম। তিনি মুখে 1 চামচ মশলা ছুঁড়ে চিবোতে চিবোতে বললেন, আপনার হাতে 1.5 মাস সময় আছে, তার মধ্যে মাদারপুর স্টেশন পর্যন্ত রাস্তাটা তৈরি করতে হবে। কিভাবে করবেন সেটা আপনি ঠিক করুন। কিন্তু স্যার। 1.5 মাস, ঠিক আছে? তার মধ্যে কাজটা শেষ করুন, আর না পারলে লিখিতভাবে জানিয়ে দিন। এইসব কাজের কন্ট্রাক্ট নেবার লোকের অভাব নেই। চলে গেলেন বড়বাবু মেঠো রাস্তায় ধুলো উড়িয়ে। আমি জানি ওনার শালাকে এই কন্ট্রাক্টটা পাইয়ে দেওয়ার জন্য ভীষণ চেষ্টায় ছিলেন তিনি। আমি আরও বড় জায়গায় মোটা খাম দিয়ে কাজটা নিয়ে নিয়েছি, তাই আমাকে যে তিনি বিশেষ সাহায্য করবে না তা জলের মতো স্পষ্ট। আমি আরও 2-1 জায়গায় ফোন করলাম, যদি কোনো সুরাহা বের করা যায়। না, ফল কিছুই হলো না। হতাশ হয়ে ফোনটা বন্ধ করে পকেটেই রেখে দিলাম। রবি এ সময় আমার প্রস্তাব দিল, স্যার, আমাদের কাছে যে কজন লেবার আছে তাদেরকে যদি বেশি পয়সা দিয়ে যদি মানে বেশ, চেষ্টা করে দেখো। রবি চেষ্টা করলো বটে, কিন্তু লাভ বিশেষ কিছুই হলো না। শেষ আশাটুকুও চলে গেল। কি করব বুঝতে পারছি না। কাজ থামানো যাবে না, আবার কাজ এগিয়ে নিয়ে যাব এমন উপায়ও দেখছি না। বেপরোয়া হয়ে রবিকে বললাম, চলো তো রবি, নিজেরাই হাত লাগাই। এই কালো পাথরটাকে 2 ফুট একটু সরিয়ে দিতে পারলেই হবে। কিন্তু স্যার, যদি গায়ের লোক জানতে পারে? আমি থানায় ফোন করে দিচ্ছি, ওরা প্রোটেকশন দেবে। কাজটা শুরু হোক, তারপর একটা সেটেল করা যাবে স্থানীয় নেতাদের সাথে। টাকায় সব হয়। রবি একটা শাবল নিয়ে এগিয়ে গেল। আমি ফোনটা বের করে থানায় একটা ফোন করলাম। একটু পরেই রবির আর্তনাদ কানে ভেসে কেঁপে উঠলাম। আমি দেখলাম শ্রমিকদের দলটা ছুটে যাচ্ছে। আমি উদ্বিগ্নতা আর ভয় নিয়ে ছুটে গেলাম। লোকগুলোকে সরিয়ে রবির দিকে এগোতেই দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। আমি রবির পা রক্তে ভেসে যাচ্ছে। আমি ছুটে গেলাম। কি হয়েছে রবি? জানি না স্যার, শাবলটা কি করেছে, ছিটকে সে পায়ে গেঁথে গেল। আমি রবিকে ধরে আমার বাইকে তুললাম, তারপর বাইকটা চালিয়ে দিলাম। যে কোনো একটা মেডিকেল স্টোর দেখে ব্যান্ডেজের একটা ব্যবস্থা করতে হবে এক্ষুনি। আমি যেতে যেতেই দেখলাম পুলিশের গাড়ি ধুলো উড়িয়ে কালা পাথরের দিকে ছুটে চলেছে। বিকেলের আলো যখন প্রায় মরতে বসেছে তখন বের হলাম আমি। কেন যে যাচ্ছি তা আমি নিজেও জানি না। হয়তো কিছুটা হতাশা আর কিছুটা বেপরোয়ায় হয়ে যাচ্ছি। রবির প্রাথমিক চিকিৎসার পর তাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। লেবারদের দলটাও ফিরে গেছে। থানা থেকে ফোন এসেছিল, ব্যাপারটা জানিয়ে রেখেছি তাদেরকে। বড়বাবু উদ্যোগ নিয়ে ফোন করেছিলেন, আরও একটা কড়া নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করার জন্য। বেশ অনেকটা সময় চোখ বুজে শুয়েছিলাম, কিন্তু মনের ভিতরে চলা ঝড়টা আমার চোখ বুজে শুয়েও থাকতে দিচ্ছে না। এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য আমি টাকার জলের মতো ঢেলেছি। পৈতৃক সূত্রে যে বাড়িটা পেয়েছিলাম সেটা মর্টগেজে দিয়েছে। যদি কাজটা সম্পূর্ণ করতে না পারি আমি একটা পয়সাও পাবো না, পুরো নিঃস্ব হয়ে যাব আমি। কখন এসব এলোমেলো ভাবতে ভাবতে কালা পাথরের থানের সামনে এসে হাজির হয়েছি খেয়ালও করিনি। কিন্তু সেখানে হাজির হতে এক মুহূর্তের জন্য যেন আমার মনে হলো এক দীর্ঘদেহী পুরুষ কালা পাথরের সামনে দাঁড়িয়েছিল। আমি আসতেই যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। লোকটার চোখ মুখ যেন কেমন। এক মুহূর্তের জন্য আমার মনে হলো সে কোনো স্বাভাবিক মানুষ নয়। বুকের ভেতরটা যেন কেমন একটা শিরশির করে উঠল আমার। নিজেকে গুছিয়ে নিয়ে এগিয়ে গেলাম। স্থির দৃষ্টিতে দেখলাম কালা পাথরের থানটাকে।
রবির এই দুর্ঘটনার পর আর কোনো শ্রমিক পাওয়া যাবে বলে মনে হয় না। বুঝতে পারছি না এরপর আমি কি করব। হঠাৎই কানে এসে লাগলো চাপা খসখস শব্দটা। চমকে তাকালাম আর আজকেই পিছিয়ে গেলাম। আমি দেখলাম এক বৃদ্ধ পাগল মতো লোক একদম আমার গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে। লোকটার চোখ দুটো ঘোলাটে। আমি নিজেকে থিতু করে বললাম, কে তুমি? এখানে কি করছো? লোকটার চোখের মণি দুটো মরা মাছের মতো। সে মণি দুটো আমাকে ঘিরে ঘুরল একবার, ঘর ঘরে গলায় বলল, ফিরে যা, ফিরে যা। এ পাথর তুলতে চাস না, অনর্থ হয়ে যাবে। সব সত্য প্রকাশ হয়ে যাবে, ভয়ঙ্কর সত্য। লোকটা নিজের মনে বিড়বিড় করতে করতে আমার সামনে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এমনিতেই আমি ঘেটেছিলাম সারাদিনের ঘটনায়, এখন যেন আরও ঘেটে গেল সবকিছু। লোকটা যে পাগল তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু লোকটা যা বলছে সেগুলো কি শুধুই পাগলামি, নাকি সত্যি সত্যি কোনো কিছু আছে? নিজের মনেই মাথা নেড়ে ফিরতে গেলাম, আর তখনই চোখে পড়ল ছায়া মূর্তিটা। বেশ কিছুটা দূরে সে দাঁড়িয়ে আলতো নড়ছে যেন। আমি বুকে সাহস জমা করে ডাক দিলাম, কে ওখানে? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? না, এবারেও কোনো উত্তর এলো না। ছায়ামূর্তির মধ্যে দেখা গেল না কোনো প্রতিক্রিয়ায়। আমি কিছুটা বেপরোয়াভাবেই এগিয়ে গেলাম, আর কিছুটা এগিয়ে যেতেই থমকে দাঁড়িয়ে গেলাম আমি। এক মহিলা, পরনের পোশাকটা জড়জীর্ণ। মেয়েটাকে কিছুটা রুক্ষ স্বরে বললাম, কি হলো বলুন, কি দরকার এখানে? মেয়েটি হাত দুটো জড়ো করে মাথা নাড়ালো, তারপর আঙুল বাড়িয়ে কালা পাথরের থানটার দিকে তাকালো, অর্থাৎ সেও পাথরটাকে নাড়াতে বারণ করছে। আমি দেখলাম মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়ছে জলের স্রোত। মেয়েটা হাত জোর করে বসে পড়লো আমার পায়ের কাছে। আমি অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেলাম কিছুটা। আরে আরে, এসব কি করছো? মেয়েটা একই রকমভাবে হাঁটু গেঁথে বসে রইল। আমি মৃদু গম্ভীর স্বরে বললাম, আমি জানি না আপনি কে, তবে একটা অনুরোধ করব, সন্ধে নেমে গেছে, এবার নিজের বাড়িতে ফিরে যান। কথাগুলো বলেই দ্রুত জায়গাটা ছেড়ে চলে এলাম আমি। এমনিতেই কালা পাথরের থান নিয়ে একটা ধর্ম জটিলতা তৈরি হয়েছে। এখন আবার যদি কোনো মহিলা কেলেঙ্কারি রটে তাহলে আর টেনে ছাড়ায় কে? ফিরে এলাম আমি নিজের ঘরে। আপাতত বিশ্রাম নেব, মাথা ঠান্ডা করতে হবে, আরও কৌশলী হতে হবে আমাকে, না হলে কোনোভাবেই মেটানো যাবে না ওই ঝামেলাটা। তবে একটা জিনিস এখন বুকের ভিতর খচখচ করছে, ওই বৃদ্ধ পাগলের মতো লোকটা কোন ভয়ঙ্কর সত্য প্রকাশের কথা বলছিল? ধর্মীয় স্থানের সঙ্গে তো আবেগ জুড়ে থাকে, কোনো গোপন অতীত তো নয়। আর ওই মহিলাটাই বা কেন দু চোখ জল নিয়ে এমন আকুল আবেদন করছিল? এটা কোনো ধর্মীয় আবেগ হতেই পারে না। আমি ভীষণ হতাশায় দূর বলেই বিছানায় শরীরটা ছেড়ে দিলাম। সারাদিনের ক্লান্তি আর অবসাদ চোখে আঠা লাগিয়ে দিল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু গভীর ঘুমের মধ্যে দৃশ্যমান হলো একটা লোক। লোকটাকে এক পলকে দেখলে ভয় জাগে, আবার শ্রদ্ধাও জাগে। কালো পাথরের খোদা দেহ, পেশিগুলো যেন কালো গ্রেনাইট পাথরের তৈরি। কাটা কাটা চোখ নাক, ছোট করে কাটা মাথার চুল। লোকটা যেন হন্তদন্ত হয়ে হেঁটে চলেছে। হঠাৎ বিষাক্ত একটা ছোড়া বাতাসে এসে গেঁথে গেল লোকটার পিঠে। শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে গেল, ঘুরতে গেল সে। তখনই ভারী কিছু আঘাত করলো তার মাথায়। একদলা রক্ত ছিটকে পড়ল মেঠো রাস্তায়। লোকটা দাঁত চেপে নিজেকে সামলালো। বেশ কয়েকজন লোক ছায়া ছায়া এসে দাঁড়ালো। তাদের ভঙ্গিমাই বলে দিচ্ছে লোকটাকে হত্যা করতে ভীষণ উদ্যত তারা। লোকটা গনগনে চোখে তাকালো ছায়া ছায়া লোকগুলোর দিকে, চোখ দুটো বিস্ফোরিত করে বলল, দাদা তুমি? একটা ধারালো ছুরি এসে সোজা গেঁথে গেল লোকটার গলায়। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত, আর আমি ভীষণ ভয়ে আর্তনাদ করে জেগে উঠলাম। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম, চোখ যেন খুঁজতে চাইল কাউকে। আমি দেখলাম আমার গোটা শরীর ঘামে জব জব করছে। ফ্যানের হাওয়াটাও যেন কেমন বিষ বিষ লাগছে আমার কাছে। বাইরে বেরিয়ে এলাম।
সিগারেট ধরালাম একটা। মনের মধ্যে ঘুরতে লাগলো স্বপ্নে দেখা লোকটার মুখটা। মুখ থেকে অস্ফুটভাবেই যেন বের হয়ে এলো, এই লোকটাকে আগে কোথাও যেন দেখেছি, কিন্তু অনেক ভেবেও মনে করতে পারলাম না লোকটাকে ঠিক কোথায় দেখেছি। আধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে ফিরে এলাম আবারও। দিন দুয়েক এলোমেলোই কেটে গেল। আমি রাস্তা তৈরি করার জন্য একটা ব্যবস্থা করেছি। আপাতত কালা পাথরের থানের কাছে ফুটকুড়ি রাস্তা বাকি রেখে বাকি কাজটা শুরু করেছি আমি। কাজ ভালোই চলছিল, কিন্তু 3 দিনের মাথায় ঘটল ঘটনাটা। রবি কাজে যোগ দিয়েছে, যদিও বেশি ছোটাছুটি সে এই পা নিয়ে করতে পারছেও না। সেদিন কাজের শেষে রবি খবরটা দিল। স্যার, ব্যাপারটা শুনেছেন? কি খবর রবি? কালা পাথরের থান ওরা বাঁধিয়ে দিয়েছে। কারা? ওই গাঁয়ের লোকেরাই। মানে? আমি আজ সকালেই আসার পথে দেখে এসেছি। ও আচ্ছা। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু মনের ভিতর আবারও চাপা এক অশান্তি শুরু হয়ে গেল। অশান্তিটা নিয়ে ফিরে এলাম বাড়ি। অনেকটা জলে স্নান করলাম, ঠান্ডা করতে চাইলাম নিজেকে। ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরালাম। বাইরে কোন গাছে একটা পাখি ডেকে চলেছে একটানা। কোনো রকমে পাখির ওই ডাকটা যেন মাথার স্নায়ুগুলোকে ঝাঁকিয়ে দিয়ে যাচ্ছে। বিছানার শরীরটা ছুড়ে দিতে গিয়েও সংযত করে নিলাম নিজেকে। ইচ্ছে হলো একবার যাই ওই কালা পাথরের থানে, নিজের চোখে দেখি ব্যাপারটা। বাইক নিয়ে বের হলাম আমি। কালা পাথরের থানের বেশ কিছুটা আগেই বাইকটা স্ট্যান্ড করে হেঁটে এগিয়ে গেলাম। আর ঠিক তখনই আমার মনে পড়ল আমার স্বপ্নে দেখা সেই পাথর খোদা লোকটার কথা। এই লোকটাকেই সেদিন সন্ধ্যের মুখে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি আসতেই সে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তবে কি স্বপ্নে দেখা ওই লোকটার সাথে এই কালা পাথরের কোনো যোগসূত্র আছে? সেই বৃদ্ধ মতো লোকটা কোন এক ভয়ঙ্কর সত্যি কথাই বলছিল না? আমি কিছুটা দ্রুত পায়ে কালা পাথরের থানের দিকে এগিয়ে গেলাম। দেখলাম রবির কথাই সত্যি। কালা পাথরের সামনে ফুট খানেক জায়গায় সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। একটা কলসি বসানো হয়েছে সেখানে, কিছু ফুলও ছড়ানো ছেটানো। বুঝলাম ক্ষীণ আশাটুকু নিভে গেল। এই জায়গা থেকে এই কালা পাথরকে সরানো আর কোনো দিনও সম্ভব নয়। হয় রাস্তা বাঁদিকে নয়নজুলির দিকে বাঁকিয়ে কোনোভাবে ব্যবস্থা করতে হবে, নয়তো এই অংশটা চিরকাল মাটির রাস্তায় থেকে যাবে। নিজের মনে মাথা নেড়ে ফিরতে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম সে বৃদ্ধ পাগল মতো লোকটাকে সামনের গাছটার নিচে এসে দাঁড়িয়েছে। আমি পুরোটাকে অগ্রাহ্য করেই চলে যাচ্ছিলাম। তখনই তার ঘর ঘরে গলাটা কানে এলো। কেন বারবার যাচ্ছিস? যে ঘুমিয়ে আছে তাকে ঘুমিয়ে থাকতে দে না, জেগে উঠলেই তো বিপদ। গল গল করে রক্ত বেরিয়ে আসবে পাথরের তলা থেকে, পারবি তো সামলাতে তখন। আমি ভীষণভাবেই বুঝতে পারছি এই বুড়ো লোকটার কথাগুলোয় বিশেষ কোনো ইঙ্গিত আছে, আর সেই ইঙ্গিতটা ধরতে পারছি না বলেই পাগলামি বলে মনে হচ্ছে তার কথাগুলো। আমি এক পলক তাকালাম বৃদ্ধের দাড়ি ভর্তি মুখের দিকে। হঠাৎ মাথায় একটা কথা ধাক্কা দিল আমার। বুড়ো লোকটাকে জিজ্ঞেস করলাম, ওকে ওভাবে মরতে হলো কেন? কে মারল তাকে? কেনই বা মারল? আমার দেখা স্বপ্নের উপর ভর করে আন্দাজের উপরই ছুড়লাম ঢিলটা, কিন্তু একটু পরেই বুঝলাম ঢিল ঠিক জায়গায় লেগেছে। কারণ আমি স্পষ্ট দেখলাম বৃদ্ধের ঘোলাটে মণি দুটো এক পলক ঝিকিয়ে উঠল। চোখ মুখ যেন টান টান হয়ে গেল তার। আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, তুই কি করে জানলি এই কথা? তো আমি জানি, কিন্তু তুমি আমাকে বলো কিভাবে সে মারা গেল। বস এখানে, বলছি তোকে সব সব শুনে তোর যা করতে ইচ্ছে করে করিস। আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর বসলাম গাছের তলায়। সন্ধে নেমেছে গুড়ি মেরে। লোকটা এক পলক তাকালো ছায়া ছায়া অন্ধকারের দিকে, তারপর বলতে শুরু করলো, এ গায়ের নাম ছিল রঘুনাথপুর।
মনসা পুজো উপলক্ষে এখানে ফুটবল টুর্নামেন্ট হতো, এখনো হয়। 2-10টা গা থেকে খেলায় অংশগ্রহণ করে। বছর 6-7 আগে এখানে এক টুর্নামেন্টে রঘুনাথপুরের হয়ে খেলতে এলো মোহন রায় দাস নামে এক বছর 25-26-এর ছেলে। এক নজরে তাকে দেখলে ভয় আর শ্রদ্ধা দুটোই হতো। দেহ যেন পাথর কেটে তৈরি। কাঁথা ভরা মাঠে সবাই যখন হিমশিম খেয়ে গেল, মোহনের তখন সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই। তার হলো একটাই লক্ষ্য, বিপক্ষের গোলপোস্ট। বিরোধী দলকে নাস্তানাবুদ করে সহজেই জিতিয়ে দিল রঘুনাথপুরকে। আর রঘুনাথপুরের ফুটবল প্রেমী মানুষদের কাছে হিরো হয়ে গেল সে। পুরস্কারের বন্যা বয়ে গেল। সেদিনই সন্ধ্যের মুখে ডাক পড়ল তার গায়ের জব্বর নেতা তারিণী রায়ের বাড়িতে। মোহন উপস্থিত হলো এই 8টা নাগাদ। তারিণী তখন বেশ কয়েকজনের সাথে কোনো কিছু নিয়ে সলা পরামর্শ করছিল। মোহনকে দেখে মৃদু গম্ভীর গলায় বলল, ও তুমি এসেছো, বেশ বসো। মোহন বসলো একটা চেয়ারে। তারিণী প্রয়োজনীয় আলোচনাটা সেরে নিতেই চলে গেল বাকিরা। রয়ে গেল তার বিশ্বস্ত অনুগামী পরাশর। তারিণী মোহনকে এক পলক দেখে নিয়ে বলল, খেলাধুলো তো বেশ ভালোই করো দেখছি, তা মাঠ পিছু কামাই কেমন হয়? এই 2-3 হাজার। 2-3 হাজার? তা 3টা কি 30 হয় তাহলে? মানে মানে একটা ছোট কাজ করে দিতে পারলে 30,000 পাবে। তবে কাজটা করতে হবে রাতের অন্ধকারে, কেউ যেন না জানতে পারে। কি কাজ? একটা মাছ ভর্তি পুকুরে ঢালতে হবে বিষ। মোহন একটা মুহূর্ত ভাবল। 30,000 অংশটা তার কাছে নেহাত কম নয়। পাপ পুণ্যকে সে কোনোদিনই বেশি আমল দেয় না। যেদিন তার বাপ হাড়িয়া টেনে এসে মাকে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দিয়েছিল ঘর থেকে, আর নতুন বউকে নিয়ে বাস করতে শুরু করেছিল, সেদিন পয়সার অভাবে বিনা চিকিৎসায় তার মাটা মরে গেল। সেদিন থেকেই একটু একটু করে পাপ পুণ্য বোধটা তার জীবনের খাতা থেকে বাদ হয়ে পড়ে গিয়েছিল। সময় পরিস্থিতি তাকে শিখিয়ে দিয়েছিল ওসব পাপ পুণ্য ধর্মভীরু মানুষদের জন্য। জীবনের সব মাপকাঠি ওই একটাই, টাকা। তাই তারিণীর প্রস্তাবে রাজি হলো সে। মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কোন পুকুরে? সেটা পড়াশোরে সময় মতো দেখিয়ে দেবে। এই না 5,000, রাতের মধ্যে কাজটা সেরে ফেলো দেখি, বাকি টাকা কালকে। কাজ হয়ে যাবে, বাকি টাকা নিতে কাল আসবো, রেডি থাকবেন। রাত কিছুটা গভীর হতেই বের হলো মোহন। মুখ ঢাকলো কালো কাপড়ে, হাতে বিষের কৌটো। সন্ধ্যের পর পরাশর পুকুরটা দেখিয়ে দিয়ে গেছে। মোহন অন্ধকারে চোখ সইয়ে নিয়ে এগিয়ে চলল। পুকুরের ধারে এসে দাঁড়ালো সে। এক পলক দেখল অন্ধকারে ঢাকা পুকুরটাকে। কার পুকুর কে জানে। মোহনের ওসব ভেবে কাম নাই। বিষটা পুকুরের জলে উপড়ে দিয়ে সটকে পড়বে সে। ঘাটের দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই গমগমে ডাকটা কানে আসলো তার। কে রে তুই? মোহন চমকে দেখল একজন সন্ডা মার্কা লোক ঘাটে লাঠি নিয়ে দাঁড়িয়ে। সে বুঝল কাজটা যত সহজে করতে পারবে ভেবেছিল, আদতেও তা নয়। আর এই জন্যই তারিণী রায় তাকে এতগুলো টাকা দিয়েছে। লোকটা মোহনকে চুপ করে থাকতে দেখে একরকম গলায় বলল, কি হলো? বল কে তুই? এই তোর হাতে ওটা কি রে দেখি? মোহন পালাবেই ঠিক করলো। তখনই দেখলো পুকুরের অপর পার থেকে আরেকজন লোক ছুটে আসছে।
মোহন কিছু করার আগেই লোকটা এগিয়ে এসে টিপে ধরল মোহনের বাঁ হাত। মোহন বুঝল সে ফাঁদে আটকে গেছে। এই ফাঁদ কাটার একটাই উপায়, প্রতি আক্রমণ। তাই মোহন লোকটার মুখকে লক্ষ্য করে সজোরে চালিয়ে দিল ঘুষিটা। লোকটার হাতের লাঠি ছিটকে পড়ল। একটা ঝাঁকুনি খেয়ে মুখটা চেপে পিছিয়ে গেল সে। মোহন আরো একটা ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ভারী একটা লাঠি আঘাত করলো মোহনের কাঁধে। মোহনের মনে হলো কাঁধটা যেন কেটে পড়ে যাবে। হাত থেকে ছিটকে পড়ে গেল বিষের কৌটোটা। দাঁত চেপে ঘুরল সে, দেখল অপর একটা লোক মারমুখী ভঙ্গিতে দাঁড়িয়ে। আরো একটা ঘুষি চালালো দ্বিতীয় লোকটাকে লক্ষ্য করে। লোকটার মাথাটা সরিয়ে নিল, ঘুষিটা বাতাসে কেটে বেরিয়ে গেল। লোকটা লাঠিটা চালালো মোহনের মাথা লক্ষ্য করে। বিদ্যুৎ বেগে শরীরটা সরিয়ে নিল মোহন। লাঠির ডগা ছুঁয়ে গেল তার কানের লতি, কেটে গেল কানের লতির বেশ খানিকটা। রক্ত চুইয়ে পড়ল কান বেয়ে। গড়িয়ে পড়া রক্তটা যেন মোহনের মাথায় ধপ করে আগুন জ্বালিয়ে দিল। দাঁত চেপে সে এগিয়ে গেল লোকটার দিকে, টিপে ধরল টুটি। শালা শুয়োরের বাচ্চা, আমার গায়ে হাত! কিরে, খুব কষ্ট হচ্ছে না? দাঁড়া, আর ছটফট করতে হবে না। বলেই লোকটার দেহটা শূন্যে তুলে আছড়ে দিল পুকুরের পাড়ে। শরীরটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল। মোহনের ধারালো গলায় বলল, তোরা দুজনে এখানে এখন ঘুমিয়ে নে, সকালে আলো ফুটলে বাড়ি যাস। আমি কাজটা চট করে ছেড়ে কেটে পড়ি। পড়ে থাকা বিষের কৌটোটা তুলল। চোখ দুটো ছুরি ধারালো ফলার মতো ঝিঁকিয়ে উঠল একবার। তারপর শয়তানি হাসি দিয়ে কৌটোর মুখটা খুলে দিল পুকুরের জলে। ধীর পায়ে ফিরতে শুরু করলো মোহন। পুকুরের জলের রাতের অন্ধকারে রূপলি মাছগুলো তীব্র বিষের জ্বালায় ছটফট করতে চলল। পরের দিন এই 11টা নাগাদ মোহন তারিণী রায়ের বাড়িতে উপস্থিত হলো। কিন্তু গিয়েই থমকে গেল সে চিৎকার চেঁচামেচি শুনে। এক মুহূর্ত কান পেতে শুনল মোহন। লোকটা চিৎকার করে বলে চলেছে, কোন বাঞ্চতে কাজ করেছে আমি ঠিক খুঁজে বের করব। শালা ভবানী রায়ের পুকুরে বিষ দেওয়া, পাহারাদের দুটোকেও কেলিয়ে পাঠ করে দিয়েছে। আমি বলছি তারিণী, এটা লাল বাবাদের কাজ। শালা পঞ্চায়েত ভোটে পেরে ওঠেনি, এখন এভাবে প্রতিহিংসা মেটাচ্ছে। মোহন দেখল তারিণীর ঠোঁটে একটা হাসি ছদ্মবেশে খেলে বেড়াচ্ছে। সেই ভবানী নামক লোকটাকে উদ্দেশ্য করে বলল, দাদা তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আমাকে একটা সপ্তাহ একটু টাইম দাও। ও হ্যাঁ, ওই তোমার ওই পাহারাদার লোকটাকে চিনতে পেরেছে নাকি? চিনতে পারলে কি লোকটা আস্ত থাকতো? শালা ওই বিষের জলে চুবিয়ে মারতাম। আচ্ছা আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো না দাদা, আমি দেখছি তো। হ্যাঁ, তুই দেখ, হাজার হাজার টাকার মাছ সব একেবারে। মোহন পুরো থ হয়ে গেল। এ শালা কোন লোকের পাল্লায় পড়েছে সে? নিজের দাদার পুকুরে বিষ ঢালছে। ভ্যাবাচাকা ভাবটা নিয়ে সে এগিয়ে গিয়ে বসলো চেয়ারটায়। তারিণীর প্যাকেটটা রেডি রেখেছিল, বাড়িয়ে দিল মোহনের দিকে। শয়তানি একটা হাসি দিয়ে বলল, দেখে নাও মোহনবাবু, 500 টাকার নোট, গুনতিতে কম আছে কিনা। আপনি নিজের দাদার পুকুরেই? এটাই তো রাজনীতির খেলা মোহনবাবু। কখনো নৌকা, কখনো ঘোড়া, আবার কখনো বোড়ে। মূল লক্ষ্য হলো কিস্তিমাত। রাজনীতির চক্র মোহন খুব একটা বিশেষ বুঝতো না। সে ব্যাপারে তার কোনো আগ্রহও ছিল না। তাই কথা না বাড়িয়ে সে পা বাড়ালো। কেটে গেল বেশ কয়েকটা দিন। মোহন এখন রঘুনাথপুরেই থাকে।
ক্লাব ঘরের লাগোয়া ঘরটাই এখন তার সাময়িক বাসভবন। তারিণী রায় যেহেতু ক্লাবের সেক্রেটারি, তাই ঘরটা পেতে বেশি বেগ পেতে হয়নি মোহনকে। ক্লাবের বিভিন্ন খেলাগুলো খেলে মোহন, সকলের আপন হয়ে উঠেছে দ্রুত। একদিন মোহন ঘুমিয়ে আছে বিছানায়। রাত তখন বেশ গভীর। টোকা পড়ল দরজায়। ঘুমটা চটাং করে ভেঙে গেল। এক মুহূর্ত বুঝতে চাইল ব্যাপারটা। আবারও টোকা পড়ল দরজায়। বিছানা ছেড়ে উঠে পড়ল মোহন। আপন মনে বলল, এ সময় আবার কি এলো? দরজাটা খুলে চমকে গেল। কালো পোশাকে ঢাকা একটা লোক ঝড়ের বেগে ঢুকলো ঘরে। নিজেই দরজাটা সশব্দে বন্ধ করে দিল। তারপর মোহনের দিকে তাকিয়ে বলল, তোকে আজ রাতে একটা কাজ করে দিতে হবে, এনে অ্যাডভান্স। লোকটাকে এবার চিনতে পেরেছে মোহন। তারিণী রায় আবারও এসেছে তাকে ষড়যন্ত্রের হাতিয়ার করতে। তারিণী রায় কাজটা বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মোহন কিছুটা ইতস্তত নিয়ে জিজ্ঞেস করল, কিন্তু ঘর কি ফাঁকা থাকবে? তারিণী রায়ের কাপড়ে ঢাকা মুখে চোখ দুটো যেন হায়নার চোখের মতো নড়ে উঠল। আলতো ঘাড় নাড়ল সে। এই ঘাড় নাড়ার অর্থ স্পষ্ট করে মোহন বুঝতে পারল। আগেই তারিণী রায় যেভাবে ঝড়ের মতো এসেছিল, সেভাবেই ঝড়ের মতো চলে গেল। মোহন এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, গোছালো নিজেকে, পরল কালো পোশাক। তারপর একটা জ্বলন্ত মশাল নিয়ে বের হয়ে গেল বাইরে। রাস্তায় শুয়ে থাকা কয়েকটা কুকুর ডেকে উঠল তার স্বরে। মোহন এগিয়ে গেল কঠিন মুখ করে। সে জানে রাতের গভীর অন্ধকারে তারিণী রায় যখন নিজে এসে কাজের দাওয়াত দিয়েছে, তখন কাজটা খুব একটা সহজ নয়। আরও কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে গেল সে। কেউ যেন তাকে অন্ধকারে অনুসরণ করছে, কিন্তু কে? মোহনের চোয়াল কঠিন হলো। মশালটা একটু উঁচু করে ধরল সে। বুঝতে চেষ্টা করলো কে অনুসরণ করছে তাকে, কিন্তু তখন কারোর দেখা পেল না মোহন। কোনো একটা গাছের কোন একটা রাতচরা পাখি যেন ডেকে উঠল কর্কর শব্দ করে। ডাকটা যেন মোহনের কান ফুঁড়ে বুকের ভিতরে সেদিয়ে গেল। বুকটা অজানা কোনো কারণেই কেঁপে উঠল তীর তীর করে। দাঁড়িয়ে গিয়েছিল মোহন আবারও। কাঁধে কারো হাতের ছোঁয়া পেল সে। চকিতে ঘুরল, দেখল পরাশর বর্মা তার গা ঘেঁষে দাঁড়িয়েছে। মোহন কিছু বলার আগেই পরাশর চাপা গম্ভীর গলায় বলল, ওই যে ওই বাড়িটা, সাবধানে করতে হবে, কিন্তু ধরা পড়লে কিন্তু সকালের আলো আর দেখতে পাবি না। বাড়িটা দেখিয়ে দিয়েই পরাশর চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। মোহন কঠিন মুখ করে দেখল বাড়িটাকে। খড়ের চালের একটা বাড়ি, পাড়া ছাড়িয়ে একটু বাইরের দিকে। প্রায় নিঃশব্দে মোহন বাড়িটার দিকে এগিয়ে গেল। এক পলক জরিপ করলো অন্ধকারে ঢাকা বাড়িটাকে। তারিণী রায় বলেছে ঘর খালি, তবু মোহন একবার নিজে আশ্বস্ত হতে চাইল। দরজা জানলার ফাঁক দিয়ে উকি দিয়ে ঘরের ভেতরটা দেখতে চাইল সে। না, কেউ নেই বলেই মনে হলো তার। অর্থাৎ তারিণী রায় তাকে সত্যি বলেছে, ঘর খালি আছে। মোহন আরও এক পলক দেখল চারপাশটা। তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিল ঘরের চালে। একটু পরেই দাও দাও আগুনে জ্বলে উঠল বাড়িটা। মোহন এক পলক আগুনের লকলকে শিখাটাকে দেখল, তারপর ফিরতে গেল। তখনই শুনতে পেল গাছের পাড়া থেকে হই হই করে ছুটে আসছে লোকজন। মোহন ঠোঁটে ধারালো হাসিটা নিয়ে জায়গাটা ছেড়ে চলে যেতে গেল, কিন্তু ঠিক তখনই মহিলা কণ্ঠের একটা তীব্র আর্তনাদ কানে এসে লাগলো তার। আর্তনাদটা কাঁপিয়ে দিল মোহনের বুক। সে বুঝল
আর্তনাদটা আসছে ঘরের ভেতর থেকে। মোহন জ্বলন্ত বাড়িটার দিকে এগিয়ে যেতে গেল। যেমন করেই হোক উদ্ধার করতে হবে মেয়েটিকে। কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে পরাশর ঝড়ের বেগে এসে টিপে ধরল মোহনের হাত। কি করছিস? কি ধরা পড়তে চাস নাকি? পালি চলে। মোহনকে এক প্রকার টানতে টানতে পরাশর অন্ধকারের দিকে নিয়ে চলে গেল। মহিলা কণ্ঠের আর্তনাদটা আবারও যেন সব কোলাহল ছাপিয়ে তার বুকে ধারালো তীরের মতো গেঁথে গেল। রুখে দাঁড়ালো মোহন। পরাশর বেশ কিছুটা বিরক্তি স্বরে বলল, আবার কি হলো? তুমি ফিরে যাও পরাশরদা, আমি মেয়েটাকে কোনোভাবেই পুড়ে মরতে দেব না। পাড়া থেকে লোকজন আসছে, ওরা ঠিক উদ্ধার করে নেবে। না, ওরা কেউ উদ্ধার করবে না। দেখছো না সবাই লাফালাফি করছে, কিন্তু কেউ ভেতরে ঢুকছে না। তাছাড়া আমি অপরাধটা করেছি, তাই সেটা আমিই ধোবো। তারিণী রায় জানলে কিন্তু বিশাল ক্যাচাল হবে বলে দিলাম। আমি বুঝে নেব, তুমি ফিরে যাও। আমার কথা শোন মোহন, আমি তোর ভালোর জন্যই। না পরাশরদা, আমাকে যেতেই হবে। মোহন মুখে ঢেকে রাখা কালো পোশাকটা খুলে পরাশরের হাতে দিয়েই ঝড়ের বেগে ছুটে গেল জ্বলন্ত বাড়িটার দিকে। উপস্থিত সকলকে টপকে গিয়ে সজোরে লাথি মারল বন্ধ দরজাটা। হুড়মুড়িয়ে ভেঙে গেল দরজাটা। মোহন আগুনের লেলিহান শিখা টপকে ছুটে গেল। মেয়েটা আগুনের বলয়ে আটকে পড়ে পাগলের মতো চিৎকার করে চলেছে। মোহন এক মুহূর্ত গোছালো নিজেকে, তারপর নিজের জীবনের বাজি রেখে ঝাঁপ দিল। আগুনের বলয় থেকে মেয়েটাকে তুলল পাজা কোলে। তারপর আগুন টপকে কোলাহল টপকে এগিয়ে চলল বিষ্ণু ডাক্তারের বাড়িতে। পরের কটা সপ্তাহ নদী স্রোত বয়ে যাওয়ার মতোই সময় যেন বয়ে গেল। মোহনের কাছে বিশ্রাম নেওয়ার মতো সময়টুকু যেন নেই। মনে ভেবেছিল তারিণী রায় হয়তো তুলিকাকে আগুনের হাত থেকে রক্ষা করার জন্য তাকে চরম বকাবকি করবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করেও হয়তো দিতে পারে। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। তারিণী রায় তার পিঠ চাপড়ে দিয়ে বলেছিল, বাহ, বেশ ভালো কাজ করেছো তো। কোনো মানুষের জীবন নেওয়া মানুষের কাজ নয়, এই টাকাটাও নাও, এতে অনেকটা বেশি দেওয়া আছে। তুলিকাদের বাড়ির চালটা নিজে দাঁড়িয়ে থেকে সারানোর ব্যবস্থা করবে। আমাকে তোর বাবা একদম সহ্য করতে পারে না, না হলে হয়তো আমি নিজেই যেতাম। মোহন এক মুহূর্ত থমকে গিয়েছিল। শালা লোকটা আসলে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? রাতে নিজে বাড়ির চালে আগুন দিতে বলে, পরদিন নিজেই টাকা দিচ্ছে চাল সারানোর। এও কি এক রাজনীতির খেলা? যে খেলাটা মোহন কোনোভাবেই ধরতে পারছে না। মোহনের হতবম্ব ভাব দেখে তারিণী রায় ধারালো হাসি দিয়ে বলল, রাজনীতির খেলা খুব জটিল হে মোহনবাবু। মন্ত্রী চোখ রাঙাচ্ছিল, তাই গোছকে 2 ঘর এগিয়ে দিলাম, ব্যাস সব চুপ। কয়েকদিন বাদের ঘটনা। মোহন গিয়েছিল শহরে। কাল রাতে একটা বড় কাজ করেছে, টাকা পেয়েছে অনেক। তাই নিজের কিছু কেনাকাটার সাথে তুলিকার জন্য একটা গোলাপি চুড়িদার কিনে এনেছে। বাস থেকে নেমে গাছতলায় এসে দাঁড়ালো মোহন। সে জানে তুলিকা কলেজ থেকে ফিরবে এই পথে। বেশ অনেকটা সময় অপেক্ষা করে তুলিকার দেখা না পেয়ে সে এমনকি তুলিকার বান্ধবী রমলাও সেদিন ফিরল না কলেজ থেকে। কিছুটা হতাশা নিয়েই জায়গাটা ছেড়ে গেল মোহন। ক্লাব ঘরের সামনে গিয়ে বুকটা অজানা কোনো কারণে ছ্যাঁত করে উঠল। ঘরের ভেতরে না ঢুকে সে হেঁটে চলল তুলিকাদের বাড়ির দিকে। বাড়ির কাছে পৌঁছাতে বুঝল তার আশঙ্কায় সত্যি। তুলিকাদের বাড়ির সামনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে লোকজন, পুলিশের একটা গাড়িও দাঁড়িয়ে। ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। অস্ফুট স্বরে মোহন বলল, এ তো তুলিকার গলা। কি বিপদ হয়েছে আবার?
মোহন দ্রুত পা বাড়ালো। যত এগোচ্ছে কান্নার শব্দের তীক্ষ্ণতাও ততই বাড়ছে যেন। ঘরের ভেতরে পা দিয়ে থমকে দাঁড়িয়ে গেল। তুলিকার বাবার নিথর দেহটা একটা ছেঁড়া চটাইয়ের উপর শোয়ানো। বাবার বুকের উপর আছড়ে পড়ে পাগলের মতো কাঁদছে তুলিকা। মোহন এগিয়ে গিয়ে তুলিকার কাঁধে আলতো করে হাতটা রাখলো। তুলিকা ঘাড় ঘুরিয়ে এক মুহূর্ত শূন্য এক দৃষ্টি নিয়ে তাকালো মোহনের দিকে। তারপর উঠে ঝাঁপিয়ে পড়ল মোহনের বুকে। মোহন এক পলক দেখলো তুলিকার বাবার মুখটা, তারপর কঠিন হয়ে দাঁড়িয়ে পড়ল। কানের কাছে শুধু বেজে চলে একটা মানুষের মৃত্যু আর্তনাদ। দাহ কার্য শেষ করে ফিরতে ভোর রাত্রি হয়ে গেল। মোহন তুলিকাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরল না, সোজা চলে গেল তারিণী রায়ের ঘরের দিকে। দরজা বন্ধ। একটু ভাবলো সে, তারপর ফিরে এলো নিজের বাসায়। সারা দিনটা ভীষণ এক জ্বালায় জ্বলতে লাগলো সে। বিকেল গড়াতেই বের হলো বাইরে, সোজা গেল তারিণী রায়ের ঘরে। তারিণী রায় ঘরে বসে একটা তাকিয়ায় ঠেস দিয়ে বসে কিছু কাগজপত্র দেখছিল। মোহনকে দেখে এক পলক মুখ তুলে আবার কাগজপত্রে ফিরে গেল। কিছুটা উদাসীন ভঙ্গিতেই বলল, কি মোহনবাবু, কিছু বলবে মনে হচ্ছে? আমায় দিয়ে কেন এত নীচ কাজ করালেন? নিজ কাজ মানে? তুলিকার বাবাকে খুন করালেন কেন? ও, তাহলে মোহনবাবু জানতে পেরে গেছে সব। আমি ভাবলাম রাতের অন্ধকারে বুঝি চিনতে পারবে না লোকটাকে। তা বেশ, চিনতেই যখন পেরে গিয়েছো তখন আর লুকিয়ে লাভ নেই। আজ রাতেই তবে খুনের পরের পর্বটা মিটিয়ে নে। দাঁড়া দাঁড়া, টাকাটা নিয়ে যা। একটা প্যাকেট মোহনের পায়ের কাছে পড়ল। আগুন চোখে তাকিয়ে রইল মোহন তারিণীর দিকে। তারিণী ঠোঁটে ধারালো হাসি নিয়ে বলল, কি হলো মোহনবাবু? লক্ষ্মীকে বেশিক্ষণ পায়ের কাছে পড়ে থাকতে দিতে নেই, তাহলে ফুরুত করে উড়ে যাবে তো। এই নোংরা টাকা আমি আপনার মুখে ছুঁড়ে মারি। শুনছি ওই তুলিকার সাথে নাকি তোর একটা কি লটর পটর চলছে, সেই জন্য এত রাগ। কিন্তু তোর এই লুটুপুটু তুলিকা কি জানে তার বাবাকে তুই রাতের অন্ধকারে? কিন্তু আমি জানতাম না ওটা তুলিকার বাবা। আপনি বলেছিলেন। সে তো তুই আর আমি জানি, কিন্তু তুলিকা কি বিশ্বাস করবে? কি আমার কথা গাল গল্প বলে মনে হচ্ছে? বেশ, পরাশরকে দিয়ে না হয় আসল খবরটা তুলিকাকে বলেই পাঠাই, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ না, এমন কাজ করবেন না। তুলিকাকে জানাবেন না কিছু। আরে মোহনবাবু, ভয় পাবেন না, কেউ কিচ্ছু জানবে না। আর ছোট্ট একটা কাজ করে দিলেই আপনার ছুটি। ছোট কাজ? হ্যাঁ, আর একজনকে একটু পরপারে পৌঁছে দিয়ে আসতে হবে তো। কাকে? তোর ওই লুটুপুটু তুলিকা। মোহনের মাথায় যেন বাজ পড়ল। চোয়াল কঠিন হয়ে গেল আপনার থেকে। ছুটে গিয়ে টিপে ধরল তারিণীর গলা। টুটি ছিঁড়ে নেব। তুলিকার দিকে হাত বাড়ালে হাত কেটে নেব শয়তান। মোহনবাবু, রাজনীতির চাকা মাঝে মধ্যে উল্টো দিকেও ঘোরাতে হয়। মেয়েটার চিটপিটানি খুব বেড়ে গেছে। গলা ফাটিয়ে গোটা গায়ে আমার নামে অনেক কিছু রটাচ্ছে। মাসখানেকের মধ্যে ভোটের তারিখ ঘোষণা হবে। ভবানী এবার টিকিট পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভেবেছিলাম পুকুরে বিষ দিলে বেটা দমে যাবে, হলো না। তুলিকার বাবা ওর ডান হাত হয়ে উঠেছিল, তাই ভয় দেখানোর জন্য ওর ঘরের আগুনও লাগিয়েছিলাম, তাতেও কাজ হলো না। ওর বাবা আমার সব কাজে বাধা দিচ্ছিল, বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। ও বেঁচে থাকলে ভোটে আমার হাড় ঠেকায় কে, তাই তোকে দিয়ে ছেটে দিলাম তাকে। এখন বল, এই অবস্থাতে তুলিকা যদি এরকম চিটপিটানি করে কিভাবে তাকে বাঁচিয়ে রাখতে পারি? হ্যাঁ মোহনবাবু, তুই যদি না করিস তাহলে পরাশর করবে। তুলিকাকে তার বাবার কাছে যে যেতেই হবে।
বাবার সাথে মেয়ের বিচ্ছেদ, এত বড় অধর্ম কি আর মানা যায় মোহনবাবু? হ্যাঁ, আমি তুলিকাকে নিয়ে চলে যাব, সে কিচ্ছু বলবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। তারিণী মোহনের দিকে তাকালো এক পলক, ভাবলো কিছু, তারপর পড়ে থাকা টাকার বান্ডিলটা তুলে মোহনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বেশ, তাই হোক। বাপের কাছে যদি না চায় তাহলে মনের মানুষের কাছেই যাক। নিন মোহনবাবু, টাকাটা নিন। গুড বাই। মোহন টাকাটা পকেটে পুরে ঝড়ের বেগে বেরিয়ে গেল। সন্ধে বেশ কিছুটা গড়াতে বের হলো মোহন। তুলিকাকে শুধু বলেছে ভীষণ দরকার একবার যেন গাছতলায় আসে। তুলিকা এমন মানসিক অবস্থায় যেতে খুব একটা রাজি ছিল না, তবুও মোহনের উদ্বিগ্নতা অনুভব করে শেষমেশ রাজি হয়েছে সে। মোহন গাছতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। ভয় কোনোদিন তার নাগাল পায়নি, কিন্তু আজ যেন সেই ভয়টাই থেকে থেকে তার বুকটা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর একটা ঝড় আসতে চলেছে, যে ঝড় সব কিছু তছনছ করে দেবে, সব কিছু। একটু পরে পায়ের আওয়াজে চমকে উঠল সে, দেখলো তুলিকা এগিয়ে আসছে। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে নিভিয়ে দিল সে, উদ্বিগ্ন গলায় বলল, এসো তুলিকা, তোমার জন্য অপেক্ষা করছি। আমাদের এই গাঁ ছেড়ে চলে যেতে হবে এক্ষুনি। তুলিকা অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকালো মোহনের দিকে। তুলিকার দৃষ্টিটা যেন কাঁপিয়ে দিল মোহনের বুক। কাঁপা গলায় বলল, কি হলো তুলিকা? কেন এমন করলে মোহনদা? কেন নিঃস্ব করে দিলে আমায়? মানে? তুমি এত বড় শয়তান, এত নীচ তুমি! আমার বাবাকে... তুলিকা শোনো, আমি আসলে... একদম কাছে আসবে না, মুখ দেখতে চাই না তোমার। তুমি নরকের কীট। তুলিকা যেও না, দয়া করে আমার কথাটা শোনো। তুমি আজ আমার সাথে এই গাঁ ছেড়ে না গেলে তারিণী রায় তোমাকে... কথাটা শেষ হবার আগেই একটা ধারালো ছুরি সনসন বাতাস কেটে গেঁথে গেল মোহনের পিঠে। শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল, রক্ত গড়িয়ে পড়ল স্রোতের মতো। তুলিকাও যেন হকচুকিয়ে গেল, বুঝতে পারল না ব্যাপারটা ঠিক কি হলো। মোহনকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে যাচ্ছিল সে, তখনই একটা লাঠি সজোরে আঘাত করলো তার মাথায়। রক্ত ফিনকে দিয়ে বেরিয়ে এলো, আর শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মাটিতে। মোহন চকিতে ঘুরল, আর যাকে দেখলো তাকে দেখে থ হয়ে গেল এক মুহূর্তের জন্য। গলা থেকে আপনা থেকে বেরিয়ে এলো, এ কি দাদা, তুমি? পরাশর এগিয়ে এলো মোহনের দিকে, চোখ মুখে ধারালো হাসির ছিটে। মোহন ভীষণ ক্রোধে এগিয়ে গিয়ে পরাশরের গলা ছুঁতে চাইল, কিন্তু তখনই ভারী একটা পাথর সজোরে আঘাত করলো মোহনের মাথায়। মোহনের শরীরটা একটা পাক খেয়ে আছড়ে পড়ল তুলিকার অচেতন দেহটার পাশে। ধোয়া ধোয়া চোখে দেখলো তুলিকাকে অস্ফুটে শুধু বলল, তুলিকা পালাও গাছে রে, পালাও। একটা ধারালো ছুরি গেঁথে গেল তার কণ্ঠনালীতে। শক্ত দড়ি পেঁচিয়ে গেল মোহনের গলায়। তারিণী রায়ের গলা শোনা গেল, পরাশর, সব ব্যবস্থা করা আছে তো? হ্যাঁ দাদা, গর্ত খোঁড়া শেষ, আবার পাথরের ট্রাকও রাখা রয়েছে। আপনি পুজোয় বসার প্রস্তুতি নিন। একটা বোরে খোয়া গেল, কি আর করা যাবে। আমি যাই, পুজোর ব্যবস্থা করতে হবে। কটা ফুল বাতাসা জোগাড় করি। মোহন তো স্বয়ং কৃষ্ণ, তার পুজো কি আর... লোকটা থামল। আমি এতক্ষণ যেন কোনো এক ঘোরের মধ্যে ডুবে গিয়েছিলাম। কিছুটা ঘোরের মধ্যেই জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? তারপর মোহনের লাশটা এনে এখানে রাখা গর্তে নামিয়ে দিল। গর্তের উপর চাপিয়ে দিল এই কালা পাথর।
তারিণী রায় ফুল বাতাসা এনে ছড়িয়ে দিল কালা পাথরের সামনে। তেল আর হলুদ লেপে দিল পাথরের উপর। কাকপক্ষীও জানতে পারল না রাতের অন্ধকারে কত ভয়ঙ্কর এক সত্যি কালো পাথরের এই নিচে চাপা পড়ে গেল। গায়ের লোক জায়গাটাকে কালো পাথরের থান বলেই মেনে নিল। একটু একটু করে গায়ের নামও পাল্টে রঘুনাথপুর থেকে কালা পাথর হয়ে গেল। লোকটা থামলো আবারও। আমি কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, আর ওই তুলিকা বলে মেয়েটির কি হলো? তারিণী রায় আর পরাশর ও আরো কিছু লোক মিলে গায়ে প্রচার করে দিল মোহন তুলিকার সর্বনাশ করে ওভাবে আঘাত করে ফেলে রেখে গেছে। কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। সাধারণ মানুষকে তো তার দাম দিতেই হবে বাবা। তারিণী রায় ভোটে হারল তার ভাই ভবানী রায়ের কাছে। পরাশর বেইমানি করল, মানুষও মুখ ফিরিয়ে নিল তারিণী রায়ের দিক থেকে। খুন আর ভয় দেখিয়ে কতদিন আর ক্ষমতা করে রাখা যায়? মাস 6-7 বাদে ঘটনাটা ঘটল। শহর থেকে কেনাকাটা করে ফিরছিল তারিণী রায়ের বউ আর ছেলে বাড়ির গাড়ি করে। রাস্তায় একটা লরি উল্টো দিক থেকে এসে সোজা ধাক্কা দিল তাদের। দলা দলা মাংসপিণ্ড শুধু দুমড়ে যাওয়া গাড়িটার ভেতরে। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে পরাশরি নাকি এই ঘটনাটা ঘটিয়েছে। সত্যি মিথ্যে জানি না বাবু। লোকটা উঠে দাঁড়ালো, সামনের অন্ধকারের দিকে তাকালো কেমন এক দৃষ্টিতে। আমিও উঠে পড়লাম। চলেই আসবো ঠিক করলাম, আর তো কিছু জানার নেই। লোকটাও যাওয়ার জন্য পা বাড়ালো। আমি জানি না হঠাৎ কেন এমন প্রশ্ন আমার মাথায় এলো। আমি জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আপনি তো বললেন গায়ের কেউ জানে না আসল সত্যিটা, তাহলে আপনি জানলেন কি করে? কে আপনি? আমি সেই নরাধম নরকের কে তারিণী রায়। নিজের পাপের ভার বয়ে বেড়াচ্ছি। প্রতিদিন এই থানে আসি। অন্যদের মতো আমিও বিশ্বাস করতে শুরু করেছি কালা পাথরকে। বিশ্বাস করি গায়ের কেউ ঘৃণ্য জঘন্য অপরাধ করলে এই থানে তাকে আসতেই হবে। আসলে অনেককেই আসতে হবে। শুধু সময়ের অপেক্ষা বাবা, সময়ের অপেক্ষা। লোকটা বিড়বিড় করতে করতে চলে গেল। আমি আরও একটুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর ফিরতে গেলাম। আর তখনই পায়ের চাপা খসখস শব্দ চমকে উঠলাম। দেখলাম সেই বোবা মেয়েটি যে আমাকে 2 হাত জোর করে পাথরটাকে না সরানোর আকুলতা জানিয়েছিল। মেয়েটি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে কালা পাথরের দিকে। সেখানে ছায়া ছায়া হয়ে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী মানুষ। মেয়েটি এগিয়ে গিয়ে ছায়ামূর্তির পায়ের কাছে হাঁটু গেঁথে বসল আর কেঁদে চলল টুকরে টুকরে। কেউ বলে না দিলেও আমি জানি দীর্ঘদেহী ওই ছায়ামূর্তি হলো মোহন। আর ওই মেয়েটি যে বোবা হয়ে গেছে ভীষণ আঘাতে, সে তুলিকা। আজও আসে সে কালা পাথরের থানে তার প্রেমিকার সাথে মিলিত হতে, বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কান্না উগরে দিতে। আমি ধীর পায়ে ফিরতে শুরু করলাম। জানি না রাস্তার এই অংশটুকু ঠিক কিভাবে তৈরি হবে। হয়তো পথকে বাঁকাতে হতে পারে অনেকটাই। কালা পাথরের থান তার জায়গাতেই থেকে যাবে। আমিও তাই চাই। এই গায়ের মানুষ দিনে মানে আসবে এখানে পুজো দিতে। কোনো লোভী পাপী মানুষ আসবে তার পাপের হিসেব দিতে। আর তুলিকা নামের এক সর্বহারা মেয়ে রাতের অন্ধকারে আসবে তার প্রেমিকা তার মোহনদার সাথে দেখা করতে। এই কালা পাথরের স্থান অন্যদের কাছে দেবতার স্থান, কিন্তু তাদের কাছে এটাই তাদের বাড়ি, তাদের প্রেমের তাজমহল। সে তাজমহল ভাঙবে এমন সাধ্যি কার? শুনছিলেন হেমন্ত দত্তের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প। গ্রামের নাম কালা পাথর।
গল্প পাঠ এবং গল্প সূত্রধার ছিলাম আমি, দীপেন্দু। অন্যান্য চরিত্রে ছিল শুভম, দেবজিৎ, পার্থ, অরণ্যদেব, সৌরভ, অভিক এবং তৃষা। গল্পের পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমরা খুব শীঘ্রই 30,000 সদস্যে পূর্ণ হতে চলেছি, তাই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন কি জানেনই তো, বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।